শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সুবিপাল, উপাসক, সুনামগঞ্জ সরকারি কলেজ। আহ, আজকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যে বিষয়টি নিয়ে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব সেগুলো হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র এর নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব এর আহ, একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, যেখানে মোটামুটি গুরুত্বপূর্ণ হিসেবে ক্যাম চক্র, ক্যাম চক্র এবং সালোকসংশ্লেষণে আমরা যে আহ, একটা উপজাত হিসেবে অক্সিজেন গ্যাস পেয়ে থাকি, এই অক্সিজেন গ্যাসটা কোথা থেকে উৎপন্ন হয়, অর্থাৎ সালোকসংশ্লেষণে অক্সিজেনের উৎস এবং সালোকসংশ্লেষণে যে বিভিন্ন ধরনের প্রভাবকের প্রয়োজন রয়েছে, সেই প্রভাবকগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা ক্যাম চক্র নিয়ে আলোচনা করি। ক্যাম চক্রের যে সূচনা, সেখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে ক্যাম চক্র আসলে কি। আমরা এক ধরনের অ্যাব্রিভিয়েট ওয়ার্ড, অর্থাৎ সিএম, যেটাকে আমরা যদি বড় করে লিখি সেক্ষেত্রে এটা দাঁড়ায় ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এবং এই ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম সংঘটিত হয় আমাদের যে উদ্ভিদ আছে, উদ্ভিদ জগতে অ্যাঞ্জিওস্পার্ম যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদ এর মোটামুটি বিটা গোত্রের 100টা প্রজাতির মধ্যে আমরা এই ক্যামচক্র দেখে থাকি। এবং এদের মধ্যে কিছু গোত্র হলো লিলিয়েসি, পরিচিত গোত্রগুলোর মধ্যে লিলিয়েসি, ক্রাসুলেসি, ইউফরবিসি। এবং আমরা কিছু গবেষণার মাধ্যমে দেখেছি যে এই ক্যামচক্রগুলো জেনেটিক্যালি, অর্থাৎ বংশগতভাবে নিয়ন্ত্রিত হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তনের কারণেও এটা প্রভাবিত হতে। এখন দেখি ক্যামটা আসলে কি। ক্যামটা হচ্ছে যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কার্বন সংবন্ধন করে থাকি। তো আমরা ক্যাম চক্র পড়ার আগে আরো দুইটা পথ সম্পর্কে পড়েছি, যেখানে কার্বন ডাই অক্সাইড বা কার্বন যেটাই বলি আমরা, সেগুলো সংবন্ধিত হয়। যেগুলোর মধ্যে ছিল কেলভিন চক্র এবং আরেকটা ছিল হচ্ছে হ্যাস এবং স্ল্যাক চক্র। তো ক্যাম চক্রটাও কেলভিন চক্র এবং হ্যাস এবং স্ল্যাকের চক্রের মতোই কার্বন সংবন্ধনের একটা পদ্ধতি। এবং এগুলো হয়ে থাকে কিছু বিশেষ প্রকৃতির উদ্ভিদের মধ্যে, যেগুলোকে আমরা, যেহেতু এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে ক্যাম চক্র সম্পাদিত হচ্ছে, এই ধরনের আমরা সালোক সংশ্লেষণকে আমরা ক্যাম ফটোসিনথেসিসও বলে থাকি। আচ্ছা, তো এখন দেখো যে এই ক্যাম চক্র এবং স্বাভাবিক কেলভিন চক্র এবং হ্যাস এবং স্ল্যাক চক্রের মধ্যে একবার টু দ্য পয়েন্টে যদি আমরা বলি যে পার্থক্যটা কি, সেই পার্থক্যটা হচ্ছে যে এই উদ্ভিদগুলো ক্যাম চক্র সম্পাদন করে যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলোর কার্বন ডাই অক্সাইড সংবহন ঘটার সময়টা হচ্ছে রাতের বেলা। কারণ ওই রাতের বেলাই আর কার্বন বিশিষ্ট ম্যালেট নামক এক ধরনের রাসায়নিক পদার্থ এই উদ্ভিদের শরীরে সঞ্চিত হয়। আহ, আমরা দেখি কি যে শুধু এই কার্বন সংবন্ধন রাতের বেলায় ঘটেই যে তার দায়িত্ব শেষ তা না। কার্বন ডাই অক্সাইড গুলো আবার পুনরায় দিনের বেলায় উদ্ভিদ মুক্ত করে দেয়। এবং যেগুলো আসলে এই উদ্ভিদের মধ্যে অবস্থিত যে এনজাইম, রুবিস্কো এনজাইম, সেই রুবিস্কো এনজাইমের চারদিকে ঘনীভূত থাকে। ফলে আমরা দেখি যে দিনের বেলায় মুক্ত হয়ে যাওয়া রুবিস্কো এনজাইমের চারপাশে ঘনীভূত হওয়া কার্বন ডাই অক্সাইড গুলো যখন মুক্ত হয়, দিনের বেলায় মুক্ত হয়, তখন এই সালোক সংশ্লেষণের যে প্রসেস, যেখানে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ, সেই কার্বন ডাই অক্সাইড গুলো মুক্ত হয়ে যাওয়ার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিন্তু আরো ত্বরান্বিত হয়ে যায়। আমরা এরপরে আমরা এখানে কিছু প্ল্যান্ট দেখতেছি, অনেক মরুজ উদ্ভিদ কিছু দেখা যাচ্ছে। তাহলে আমরা যেটা আসতেছি যে আহ, এই যে আমরা এখানে যে বলতে চাচ্ছি যে ক্যাম্প ক্রিয়া এক ধরনের মরুজ অভিযোজন রূপে গ্রহণ করা হয়। তো আমরা দেখি যে মরুজ যে উদ্ভিদগুলো আছে সেগুলোর মধ্যেই আসলে ক্যাম্প চক্র বেশি দেখতে পাচ্ছি, যে কারণে আমরা মরুজ অভিযোজনের একটা প্রক্রিয়া হিসেবেও ক্যাম্পকে গণ্য করতে পারি। সেকেন্ড যেটা আসছে যে হ্যাঁ, ক্যাম উদ্ভিদ যে মরুজ বৈশিষ্ট্য প্রদর্শন করে, যেমন কি যে মোটা খাটো পাতা, অর্থাৎ আহ, পাতাটা হচ্ছে একটু মোটা, অর্থাৎ রসালোর মতো, এবং সাইজে খাটো থাকে, এবং আয়তন ক্ষেত্রফলের অনুপাত কম, অর্থাৎ
আমরা দেখি কি যে অনেকটাই হচ্ছে এরা আর মতো আর কি, এবং এদের গায়ের মধ্যে পুরো কিউটিকল থাকে, এবং এই পাতার মধ্যে আমরা যদি অনুবীক্ষণ দিয়ে দেখি, সেখানে দেখব কি যে সানকিন স্টোমাটা দেখতে পাবো। স্টোমাটার বিভিন্ন ধরনের প্রকার হয়েছে, এর মধ্যে একটা বিশেষ প্রকৃতির স্টোমাটা হচ্ছে সানকিন স্টোমাটা। এটা সম্পর্কে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের যে সর্বশেষ অধ্যায়, হ্যাঁ, সেখানে কিছু ধারণা পাই, এবং আমরা অষ্টম অধ্যায়ের মধ্যেও হয়তো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি পত্রন্ত্র পড়ানোর সময়। আচ্ছা, তো আমরা এর পরের যে জিনিসটা দেখি যে এদের মধ্যে পাতাগুলো আছে, সেই পাতাগুলোর মধ্যে কিছু কিছু পাতার মধ্যে শেড মানে হচ্ছে যে দুই পাশ থেকে এক ধরনের বর্ধিত অংশ, এবং আহ, কিছু কিছু পাতার মধ্যে আমরা দেখি কি যে ছোট ছোট ভ্যাকুইল তৈরি করে, যে ভ্যাকুইল গুলোর মধ্যে তারা পানি সঞ্চয় করে রাখে। আমরা রাতের বেলায় যদি একটা বিক্রিয়া দেখি, যে রাতের বেলায় এই ক্যাম উদ্ভিদগুলো পাতার মধ্যে যে স্টোমাটা, যেগুলোকে আমরা সানকিন স্টোমাটা বললাম, সেই স্টোমাটাগুলো খুলে যায়, এবং খুলে যাওয়ার কারণে এই স্টোমাটাগুলোর ভিতর দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, এবং জৈব অ্যাসিড উৎপন্ন হয়, যেগুলো ভ্যাকুলের মধ্যেই জমা থাকে। আমরা বিক্রিয়ার মধ্যে যদি দেখি ভালোভাবে, তাহলে বুঝতে পারবো। কার্বন ডাই অক্সাইড এখানে যে সংবন্ধ হচ্ছে, অর্থাৎ পাতার মধ্যে স্টোমাটা খুলে যাওয়ার কারণে ভেতরে ঢুকে যে সংবন্ধ হচ্ছে, সেটা হচ্ছে মেসোফিল কোষের সাইটোপ্লাজমে। এবং মেসোফিল কোষের সাইটোপ্লাজমের পূর্বের থেকে যেটা থাকে, সেটা হচ্ছে এক ধরনের অ্যাসিড, যেটার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাহায্যে কার্বন ডাই অক্সাইডটা বিক্রিয়া করে, এবং ওই প্রসেসের মাধ্যমেই তারা সম্বন্ধিত হয়। দিনের বেলা কি হয়? দিনের বেলায় এদের স্টোমাটা বন্ধ থাকে, আমরা আগেই বলেছি যে রাতের বেলায় যেহেতু স্টোমাট খোলা থাকে, দিনের বেলায় এদের বন্ধ থাকে, এবং এই সময় কি হয় যে জৈব অ্যাসিডের কার্বনগুলো মুক্ত হয়ে যায়, এবং মেসোফিল কোষের থেকে সেটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে চলে যায়, এবং সেখানে স্ট্রোমার মধ্যে যাওয়ার পরে সেখানে কেলভিন চক্রের সূচনা হয়। আমরা ক্যাম চক্রটাকে যদি একটু ডিটেলস জানার চেষ্টা করি, যে ক্যাম উদ্ভিদগুলো কি করে, যে জৈব অ্যাসিড বিপাক ক্রিয়াকে ধারণ করবে, এবং সেটা করবে কখন? রাতের বেলায়। এবং সালোক সংশ্লেষণের যে স্বাভাবিক প্রক্রিয়াটা, অর্থাৎ কেলভিন চক্র যেটা দেখি, সেটা সে দেখাবে হচ্ছে দিনের বেলায়। অর্থাৎ আমরা দেখি কি যে অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে দিনের বেলাতেই কার্বন ডাই অক্সাইড সংবন্ধিত হচ্ছে, এবং কেলভিন চক্র বলি বা হ্যার এবং স্ল্যাকের চক্র, যেগুলো স্বাভাবিক উপায়ে সংঘটিত হচ্ছে, সেগুলো দিনের বেলাতে হচ্ছে। কিন্তু ক্যাম চক্রের ক্ষেত্রে আমরা দেখতেছি যে কার্বন ডাই অক্সাইড সংবন্ধনের চেষ্টা করতেছে উদ্ভিদগুলো কখন? রাতের বেলা। আর দিনের বেলায় তার স্বাভাবিক প্রক্রিয়া যেগুলো, যেমন কেলভিন চক্র যদি হয় কোনো কোনো ক্ষেত্রে, বা হ্যাস এবং স্ল্যাকের চক্র যদি হয় সেই ক্ষেত্রে, সেগুলো করতেছে কখন? দিনের বেলায়। আচ্ছা, তো এটাকে আমরা একটু একটু বিস্তারিত বলি, যে রাতের বেলায় সে স্টোমাটা খোলা রাখতেছে এবং পরিবেশের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার জন্য, এবং দিনের বেলায় স্টোমাটা বন্ধ রাখতেছে যাতে প্রস্বেদনের যে অপকারী ভূমিকাটুকু আছে, অর্থাৎ স্টোমাটা বন্ধ থাকলে যে সুবিধাটুকু হচ্ছে যে এর ভিতরে যে পানিটুকু ছিল, মানে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যে তাদের পরিবেশে পানির পরিমাণ কম থাকে, যে কারণে পানির অপচয় হ্রাস করলে তারা দীর্ঘদিন হয়তো বেঁচে থাকবে। এই জন্য এই পানি যাতে বের হয়ে না যায়, এই জন্য কিন্তু তারা দিনের বেলায় কি করে? স্টোমাটা বন্ধ রাখে। আচ্ছা, তো রাতের বেলায় কি হচ্ছে? রাতের বেলায় আমরা দেখি কি যে এই যে কার্বন ডাই অক্সাইড ভেতরে ঢুকতেছে, এটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা প্রক্রিয়া চালু থাকে, সেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এবং উৎপন্ন করে এরা। অর্থাৎ আমরা বলি কি যে কার্বন ডাই অক্সাইড ভেতরে প্রবেশ করার পরে সেখানে উপস্থিত ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে তা উৎপন্ন করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করলো, সেখানে একটা এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে, যেটা হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম। আমরা বলি কি, এটার নাম দেই, স্পেসিফিক নাম দেই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। পরবর্তীতে আরেকটা এনজাইম যেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পর অ্যাক্টিভ হয়, সেটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস, এবং এটাকে আমরা বলি ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজেস। এই এনজাইমের প্রভাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
ম্যালেট এ রূপান্তরিত হয়ে যায় এবং ম্যালেট পরবর্তীতে আবার ম্যালিক অ্যাসিডে পরিণত হয় এবং সেটার প্রক্রিয়াটা হচ্ছে এমন যে ম্যালেটের সাথে যদি আমরা দুই অণু হাইড্রোজেন আয়ন যুক্ত করে দিতে পারি, সেই ক্ষেত্রে সেটা ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। ম্যালিক অ্যাসিড পরবর্তীতে এই উদ্ভিদের পাতার মধ্যে যে ভ্যাকিউল গুলো আছে, আমরা একটু আগে আলোচনা করেছি যে ভ্যাকিউল থাকে কিছু কিছু ক্ষেত্রে, এই ভ্যাকিউলের মধ্যে প্রবেশ করে সেই ম্যালিক অ্যাসিড গুলো কি হয়, জমা থাকবে। আচ্ছা, এবং পরবর্তীতে তোমার আহ, যে বিক্রিয়া যা কিছুই সংগঠিত হোক কেন, সেগুলো সবই কিন্তু এই স্টোমার মধ্যে যে রক্ষী কোষ আছে, আমরা জানি যে স্টোমার গঠন যদি আমরা জেনে থাকি, সেখানে দেখব দুই পাশে দুইটা রক্ষী কোষ থাকে। এই রক্ষী কোষের মধ্যেই পরবর্তী বিক্রিয়াগুলো সংগঠিত হয়। তো এইগুলো হচ্ছে রাতের বেলার কাজ। আমরা দিনের বেলার কথা যদি বলি, দিনের বেলায় যে ভ্যাকুওলের মধ্যে তোমার ম্যালিক অ্যাসিড জমা হয়ে আছে, সেই ম্যালিক অ্যাসিডটা দিনের বেলায় কি হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। এখানে আমরা ছবির মতো দেখছি যে ম্যালিক অ্যাসিড পরবর্তীতে আবার দুইটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করে ছবিতে দেখতেছি যে ম্যালেটে পরিণত হয়ে যাচ্ছে। ম্যালেটটা আবার হচ্ছে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় অক্সালো অ্যাসিটেট উৎপন্ন হচ্ছে। অক্সালো অ্যাসিটেট এটির মাধ্যমে তোমার কার্বন ডাই অক্সাইড, ফসফোরিক অ্যাসিড এবং এডিপি তে পরিণত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আসলে আমরা কার্বন ডাই অক্সাইডে আবার ট্রান্সফার হয়ে যাচ্ছে, যে কার্বন ডাই অক্সাইড পরবর্তীতে কি হয়, যে বাইরে বের হয়ে যায়। আচ্ছা, আমরা উপকারী দিকের কথা যদি বলি, ক্যামের উপকারী দিকে সবচেয়ে বড় উপকারী দিক হচ্ছে যে এদের দিনের বেলা স্টোমাটা বন্ধ রাখতে সাহায্য করতেছে, যাতে কি হয়, অতিরিক্ত প্রস্বেদন না হয়। প্রস্বেদনে যেহেতু পানি বের হয়ে যায়, পুরুষ উদ্ভিদের প্রস্বেদন যত কম হবে তত তাদের জন্য ভালো। আর আমরা বলি কি যে অতিরিক্ত গরমের দিনে এবং দিনের মধ্যে যে শুষ্ক সময়টা আছে, তাতে যেন এই সময়গুলোতে যেন পানি বাষ্পীভবন কম হয়, এই যে কারণে উদ্ভিদগুলো ক্যাম চক্র প্রদর্শন করে। এরপরে আরেকটা টপিক সম্পর্কে আসি, সেটা হচ্ছে যে আমরা আলোচনার শুরুতেই বলেছি যে সালোক সংশ্লেষণ যে অক্সিজেন নির্গত হয়, সেই অক্সিজেনের উৎসটা কোথা থেকে আসে আসলে। আমরা দেখি কি যে সালোক সংশ্লেষণে যখন গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ আমরা যদি বলি যে এক অণু গ্লুকোজ তৈরির সময় 6 অণু অক্সিজেন নির্গত হচ্ছে, এবং এই বিক্রিয়ায় সালোক সংশ্লেষণের যে আমরা অরিজিনাল বিক্রিয়া দেখি, সেখানে দেখব কি যে পানি এবং কার্বন ডাই অক্সাইডই ব্যবহার হচ্ছে। মানে পানি এবং কার্বন ডাই অক্সাইডের অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু মূলত এই গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। যে কারণে আমরা এখান থেকে প্রথমেই একটা ধারণা নিতে পারি যে এই যে অক্সিজেন গুলো আসতেছে, সেটা আহ, হয় পানি থেকে আসতেছে, না হয় কার্বন ডাই অক্সাইড থেকে আসতেছে। তো আমরা বিভিন্ন বিজ্ঞানীর পরীক্ষা নিরীক্ষা থেকে প্রমাণ করেছি যে আসলে সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা নির্গত হয়, তার মেইন উৎস হচ্ছে পানি। তো আমরা দেখি কয়েকটা পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করি কিভাবে হলো। প্রথমত যে বিজ্ঞানীটা এই অক্সিজেনের উৎস নিয়ে গবেষণা করেছেন, ওর নাম হচ্ছে রবিন হিল। 1937 সালে যা যিনি ব্রিটিশ বায়োকেমিস্ট বা প্রাণরসায়নবিদ ছিলেন, তিনি কার্বন ডাই অক্সাইডের অনুপস্থিতিতে, প্রথমে কার্বন ডাই অক্সাইডের অনুপস্থিতিতে সরি ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট পানি এবং কিছু অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহক, আমরা কার্বন ডাই অক্সাইড অনুপস্থিতি ব্যবহার করেছি এই জন্য যে হাইড্রোজেন গ্রাহক লাগবে। যে কারণে উনি কি করছেন যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি করছেন, পানি এবং কিছু অজৈব জারক দিয়েছেন এবং আলোর মধ্যে রাখছেন বিক্রিয়া করার জন্য। এবং পরীক্ষার শেষে দেখা গেল যে কার্বন ডাই অক্সাইডের অনুপস্থিতিতে কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। তার মানে কি, এখান থেকে আমরা দেখলাম যে কার্বন ডাই অক্সাইড ছাড়াও অক্সিজেন কিন্তু পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে একটা একটা ধারণা আমরা নিতে পারি যে হাইড্রোজেন অজৈব জারক তথা হাইড্রোজেন গ্যাসকে বিজারিত করতেছে এবং অক্সিজেন বের হয়ে আসছে। যে কারণে আমরা এই যে রবিন হিল উনি যে পরীক্ষাটা করছেন, সেই পরীক্ষা থেকে আমরা প্রমাণ করতে পারি যে সালোক সংশ্লেষণ যে অক্সিজেন নির্গত হইতেছে, সেই নির্গত অক্সিজেনের উৎসটা হচ্ছে
পানি। আমরা যদি একটা বিক্রিয়া দেখি, এ একটা অজৈব জারক হিসেবে এখানে বলা হচ্ছে, যাতে পানি, এবং আমরা দেখতেছি কি যে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে আমরা একটা AH2 নামক একটা উৎপাদ পাচ্ছি, প্লাস হাফ অণু অক্সিজেন পাচ্ছি। তার মানে এখানে কিন্তু কোনো কার্বন ডাই অক্সাইড কি হয় নাই, ব্যবহার করা হয় নাই। কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে আমরা অজৈব জারক ব্যবহার করেছি, এবং তারপরেও কিন্তু আমরা অক্সিজেন পাচ্ছি। তার মানে কার্বন ডাই অক্সাইড কিন্তু অক্সিজেনের উৎস এখানে না, এখানে অক্সিজেনের উৎস পানি। আমরা আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ভ্যান নিল। উনি আহ, উনি যেটা ব্যবহার করেছেন যে সালফার ব্যাকটেরিয়া, সেখানে দেখতেছেন যে সালফার ব্যাকটেরিয়াতে ব্যবহার করতেছে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং এই দুইটা আহ, আহ, বিক্রিয়ককে ব্যবহার করলেও তারা কিন্তু শর্করা এবং পানি উৎপন্ন করতেছে, কিন্তু সেখানে কি হচ্ছে না, কোনো অক্সিজেন নির্গত হচ্ছে না, তবে সালফারও নির্গত হচ্ছে। এখানে আমরা সেই ক্ষেত্রেও কিন্তু পরোক্ষভাবে বলতে পারি যে যেহেতু আহ, এখানে অক্সিজেন নির্গত হচ্ছে না, তার মানে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল কিন্তু পানি ছিল না, পানির পরিবর্তে কি ছিল, H2S ছিল, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড ছিল। যে কারণে আমরা এখান থেকে পরোক্ষভাবে বলতেছি যে কার্বন ডাই অক্সাইড থাকার পরেও যেহেতু অক্সিজেন নির্গত হচ্ছে না, তাই কার্বন ডাই অক্সাইড কিন্তু কি না, অক্সিজেনের উৎস না। তাহলে অক্সিজেনের উৎস কি? পানি। আর আমরা আরেকজনের বিক্রিয়াতে আমরা আসলে একবার স্পেসিফিক প্রমাণ পেয়েছি, যেটা রুবেন এবং কামেন, উনি ওনারা 1949 সালে আহ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ছিলেন। আহ, ওনারা তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করেছেন, যে অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ, অর্থাৎ O218। হ্যাঁ, সরি, এখানে একটু ভুল আছে, 218 না, এটা অক্সিজেন 18 হবে। হ্যাঁ, অক্সিজেনের সাধারণত পারমাণবিক ভর হচ্ছে 16, এবং এটা 18 দিয়ে এটা করা হয়। এবং এখানে দেখা যায় কি যে আহ, এই অক্সিজেন দিয়ে যে পানিটা তৈরি হচ্ছে, যেটা তেজস্ক্রিয় অক্সিজেন যুক্ত পানি, এই পানির মধ্যে কিছু শৈবাল রাখা হয় এবং সালোক সংশ্লেষণকে দেখা হয়, যেখানে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া হওয়ার পরে দেখা গেছে যে তোমার সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। এবং এই অক্সিজেনের মধ্যে যে মানে এক্সট্রা যে অক্সিজেন উৎপন্ন হয়েছে, সেটা আইসোটোপিক প্রভাব দেখা গেছে, যে সেখানেও 18 আহ, পারমাণবিক ভর বিশিষ্ট তেজস্ক্রিয় আইসোটোপ দেখতে পাওয়া যায়। তাহলে আমরা যে পানিটা ইউজ করেছি, পানিটা ব্যবহার করছি, সেখানে কিন্তু অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করেছিলাম, এবং যে অক্সিজেনটা পেলাম সেখানেও কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ পেয়েছি। তার মানে এখান থেকে একবার সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে কি সালোক সংশ্লেষণে অক্সিজেনটা আসছে পানির থেকে। আচ্ছা, তো আমরা এরপরে যে আহ, এই রুবেন এবং কামেন, ওনারা এখানেই থেমে থাকেননি, তারা একই পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে অক্সিজেন উপস্থিত আছে, সেই অক্সিজেনটা তারা তেজস্ক্রিয় করে প্রমাণ করার চেষ্টা করেন, যে সেখানেও দেখা গেছে কি যে কার্বন ডাই অক্সাইডে তোমার সরি তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করার পরেও আহ, যে অক্সিজেনটা ব্যবহৃত হচ্ছে, সেটা কিন্তু আহ, নির্গত অক্সিজেনের মধ্যে পাওয়া যাচ্ছে না। যে কারণে আমরা দেখতেছি কি যে নির্গত অক্সিজেনে উৎস কিন্তু কার্বন ডাই অক্সাইড না, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নির্গত অক্সিজেনের উৎসটা হচ্ছে পানি। তো এই হলো মোটামুটি আমরা প্রমাণিত বিষয় যে প্রমাণিত বিষয় যে সালোক সংশ্লেষণে আসলে অক্সিজেনের উৎসটা কোথায়। এরপরে আমরা নেক্সট যে টপিকসে চলে যাব, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিভিন্ন প্রভাবক। তো সালোক সংশ্লেষণে আমরা যে প্রভাবগুলো দেখি, যে যেটার কারণে সালোক সংশ্লেষণ প্রভাবিত হয়, সেগুলো দুই ধরনের আছে। এর মধ্যে প্রথম যেটা আছে যে বাহ্যিক প্রভাব। বাহ্যিক প্রভাবগুলো কি কি আছে, যেমন তাপমাত্রা আছে, তারপরে অক্সিজেন আছে, তারপরে আমরা কার্বন ডাই অক্সাইড দেখি, পানি দেখি, হ্যাঁ, আলো, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, এগুলোকে দেখে থাকি। তো আমরা প্রথমে তাপমাত্রা নিয়ে আলোচনা করি, যে সালোক সংশ্লেষণের জন্য আসলে উত্তম তাপমাত্রা কত। মোটামুটি দেখা গেছে কি যে 22 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা সালোক সংশ্লেষণের হার
কমে যায়। তার মানে আমরা যদি সালোক সংশ্লেষণের উত্তম তাপমাত্রা বলি সেক্ষেত্রে দেখবো যে 22 থেকে 35-এর মধ্যেই এটা ভালো হয়ে থাকে। তাহলে তাপমাত্রা এক ধরনের প্রভাবক। আর কথা যদি বলি যে আলো কিভাবে প্রভাবিত করে, দিনের বেলায় আলো উপস্থিতি থাকে এবং সেই সময় কি হয়, পত্ররন্ধ্র খোলা থাকে। পত্ররন্ধ্র খোলা থাকে কি হয়, অক্সিজেন ত্যাগ হয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয়, এটা খুব সহজ হয়ে যায় বলে সালোক সংশ্লেষণটা বেড়ে যায়। এবং দিনের বেলায় আমরা দেখেছি যে দিনের বেলায় যে আলোটা পাতার মধ্যে পড়ে সেই আলোর মধ্যে কিন্তু 7 ধরনের রং থাকে। আমরা জানি যে বেনিয়া সহ কলা, এর মধ্যে লাল, নীল, কমলা এবং বেগুনি আলোর মধ্যে সালোক সংশ্লেষণটা ভালো হয়। তবে সবুজ এবং হলুদ আলোতে আহ, সালোক সংশ্লেষণ তেমন ভালো হয় না। আমরা ছবির মধ্যে দেখতেছি যে দিনের বেলা পত্ররন্ধ্র খোলা, রাতের বেলায় বন্ধ, অক্সিজেন তোমার বের হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে। কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলি যে যদি বাষ্পের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় তখন সালোক সংশ্লেষণ বেড়ে যাবে, কারণ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজনীয়। তবে যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, আমরা বলি যে অতিরিক্ত সবকিছুই খারাপ, তো অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড হয়ে গেলে কিন্তু সালোক সংশ্লেষণ কমে যাবে। আচ্ছা, এরপরে যদি বলি অক্সিজেনের কথা, যে বাতাসে যদি অক্সিজেন প্রচুর পরিমাণে থাকে, ঘনত্ব যদি অক্সিজেনের বেড়ে যায় তখন কিন্তু সালোক সংশ্লেষণ কমে যাবে। আর অক্সিজেনের ঘনত্ব যদি তোমার কমে যায় সেটা সালোক সংশ্লেষণ হার বেড়ে যাবে। পানির কথা বলি যে পরিমিত পানি সরবরাহ সালোক সংশ্লেষণ ক্রিয়াটাকে স্বাভাবিক রাখে। এখানে বাড়া কমার কথা আমরা বলবো না, পানি যেহেতু প্রয়োজনীয় বিকিরক সালোক সংশ্লেষণের জন্য, এই জন্য পানি পরিমাণটা স্বাভাবিক রাখলে সালোক সংশ্লেষণও স্বাভাবিক থাকবে। আচ্ছা, এরপরে আমরা যদি খনিজ পদার্থের কথা বলি, যে এখানে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, আমরা কিছু খনিজ পদার্থ দেখাইছি, হ্যাঁ, এইটার যদি অভাব হয় তবে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। রাসায়নিক পদার্থের মধ্যে যদি বাতাসের মধ্যে তুমি বিষাক্ত কিছু পদার্থের উপস্থিতি বেশি বেশি পাও, যেমন ক্লোরোফর্ম থাকে অনেক সময়, হাইড্রোজেন সালফাইড, মিথেন গ্যাস, যেগুলো বিষাক্ত, এ ধরনের গ্যাস থাকলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে এবং কোনো ক্ষেত্রে দেখা যাবে যে সালোক সংশ্লেষণ একবারে বন্ধই হয়ে গেছে। আমরা অভ্যন্তরীণ কিছু প্রভাবক দেখি। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আমরা দেখি পটাশিয়াম, এটা একটা খনিজ পদার্থ, বিভিন্ন এনজাইম, ক্লোরোফিলের কথা বলি, আমরা পাতার বয়স সংখ্যার কথা বলি, শর্করার পরিমাণের কথা বলি। তো আমরা প্রথমে আসি ক্লোরোফিল নিয়ে। পাতায় যদি বেশি বেশি ক্লোরোফিল থাকে সেই ক্ষেত্রে কিন্তু সালোক সংশ্লেষণ বাড়বে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে পাতার মধ্যে ক্লোরোফিলের পরিমাণটা যদি তোমার বেশি থাকে সেই ক্ষেত্রে এনজাইমের অভাব হয় এবং সালোক সংশ্লেষণ কমে যায়। বয়স সংখ্যার কথা যদি বলি যে আহ, একবারে এবং একেবারে বয়স্ক যে পাতাগুলো এখানে কিন্তু সালোক সংশ্লেষণ কম হয়। মাঝারি বয়সের যে পাতাগুলো আছে সেগুলোর মধ্যে সালোক সংশ্লেষণ বেশি, এবং অবশ্যই পাতা সংখ্যা যদি গাছে বেশি থাকে সালোক সংশ্লেষণ বেশি হবে। আচ্ছা, আমরা শর্করার পরিমাণের কথা যদি বলি, পাতায় যদি শর্করার পরিমাণ বেশি হয়ে যায়, অর্থাৎ খাবার যদি বেশি উৎপন্ন হয়ে যায়, তাহলে সালোক সংশ্লেষণ কম হবে, যেহেতু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাই হচ্ছে খাবার তৈরির একটা প্রক্রিয়া। খাবার বেশি থাকলে সালোক সংশ্লেষণ কম হবে, এটি স্বাভাবিক। পটাশিয়ামের কথা যদি বলি, যে স্বাভাবিক সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পরিচালনা করার জন্য কোষের ভিতরে পটাশিয়াম থাকতে হবে। এনজাইমের কথা যদি বলি, সালোক সংশ্লেষণের বিভিন্ন ধাপ অতিক্রম করার জন্য কিন্তু বিভিন্ন এনজাইমের প্রয়োজন আছে। সো এগুলো সবই অভ্যন্তরীণ প্রভাব। তো এই পর্যন্তই আমরা আজকে রাখতে চাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।